আজকে একটা মজার বিষয় নিয়ে গল্প করব। যেটা হচ্ছে 3D ডিজাইনার আসলে খুঁজে বের করবেন কিভাবে? এখন 3D ডিজাইনার খুঁজে বের করার আগে আপনাকে কিছু বিষয় আসলে একটু বুঝতে হবে যে, অ্যাজ এ ডেভেলপার ফার্ম আপনার আসলে নিডটা কোথায়? সো আমরা নিডটা একটু আসলে ফোকাস করি। আপনি কি আপনার বিল্ডিং কনস্ট্রাকশন এবং ডিজাইনটা বোঝার জন্য ইন-হাউস কোনো 3D ডিজাইনার রাখতে চাচ্ছেন? যে হচ্ছে আপনার অফিসে থেকে অফিসে বসে আপনাকে 3D করে হেল্প করবে? নাকি আপনি আপনার মার্কেটিং কনটেন্ট, ম্যাটেরিয়াল এবং ক্লায়েন্টকে বোঝানোর জন্য অথবা সেলে যাতে ইমপ্যাক্ট পড়ে এই কাজের জন্য 3D ডিজাইনার খুঁজতেছেন? এখন বাংলাদেশে 3D র উপরে কিন্তু ফরমাল কোনো এডুকেশন নাই, যেটা দিয়ে আপনি আসলে ইউনিভার্সিটি সিলেক্ট করে বাছাই করবেন যে আসলে কোন ইউনিভার্সিটির 3D ছেলেপুলেরা আসলে ভালো করছে। তো যেটা দেখতে হবে যারা ভালো কাজ করে এবং যারা প্যাশনেট তাদেরকে আসলে খুঁজে বের করতে হবে। এখানে একটা মজার বিষয় আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশে ভার্সিটি এবং ফরমাল এডুকেশন না থাকার পরেও প্রচুর মানুষ আসলে 3D ইন্ডাস্ট্রিতে কাজ করছে এবং ওরা সত্যিকার অর্থে আসলে খুবই ভালো কাজ করছে। সো আমার কাছে মনে হয়েছে যে ফরমাল এডুকেশন না থাকার পরেও যেহেতু ওরা 3D নিয়ে এতটা প্যাশনেট এবং ব্যাপারটা খুব ইন্টারেস্ট সহকারে আসলে আগাচ্ছে, এদের মোটিভেশন বা এদের ডিভোশনটা আসলে অন্য ধরনের। আচ্ছা, এখন মনে করেন যে আপনি আপনার কোম্পানির জন্য 3D ডিজাইনার খুঁজছেন। সো 3D ডিজাইনারটা হতে পারে আপনার ইন-হাউস কেউ। সো ইন-হাউস যদি 3D ডিজাইনার আপনি খুঁজতে চান, ফরমাল হয়তো বিডি জবসে আপনি জব এপ্লাই দিয়ে দেখতে পারেন। সেটা হচ্ছে আপনার ইন-হাউস যদি পার্মানেন্ট কোনো 3D ডিজাইনার নিতে চান। তবে এখানে একটা প্রবলেম হচ্ছে, যদি আপনি আপনার ইন-হাউস 3D ডিজাইনার নিতে চান, সেক্ষেত্রে কিন্তু একজন 3D ভিজুয়ালাইজার দিয়ে আসলে পুরো প্রজেক্টটা নামানো খুব আসলে টাফ হয়ে যায়। কারণ টোটাল পাইপলাইনটাই আসলে এমন থাকে যে আপনার আসলে 3D মডেলার লাগবে, 3D রেন্ডারার লাগবে, টেক্সচার ম্যাটেরিয়াল নিয়ে কাজ করার জন্য একজনকে লাগবে। তো আমি ধরে নিচ্ছি যে আপনি হয়তো বাইরের কাউকে দিয়ে ফ্রিল্যান্সিং করাবেন অথবা কোনো কোম্পানির কাছে যাবেন যারা ফুললি আসলে 3D প্রেজেন্টেশন সাপোর্টটা আসলে দেয়। তো কিভাবে খুঁজে বের করবেন? একটা হতে পারে যে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আসলে প্রচুর গ্রুপ আছে যেখানে আপনি 3D আর্টিস্টদেরকে পাবেন যারা কন্টিনিউয়াস ওদের পোর্টফোলিওগুলা দিচ্ছে এবং 3D নিয়ে ডিসকাশন হচ্ছে, আলোচনা হচ্ছে এবং রিয়েল এস্টেট ফার্মগুলো মাঝে, মাঝে ওখানে ওদের প্রজেক্টগুলো শেয়ার করে। সেকেন্ড হতে পারে যেটা LinkedIn প্রোফাইল। LinkedIn প্রোফাইলে 3D ডিজাইনাররা বেশ অ্যাক্টিভ এখন। তো LinkedIn প্রোফাইলে বাংলাদেশি 3D আর্টিস্ট, 3D ভিজুয়ালাইজার সার্চ করে বেশ ফরমাল কিছু পোর্টফোলিও পেতে পারেন, বেশ ফরমাল কিছু সিভিও পেতে পারেন এবং খুবই ভালো কাজ করে এমন আসলে লোকজন পাবেন যারা আপনাকে 3D তে হেল্প করতে পারবে। এছাড়াও আরো মজার কিছু প্ল্যাটফর্ম আছে। যেমন ধরেন বাংলাদেশে কিন্তু প্রচুর ফ্রিল্যান্সার আছে যারা দেশে বসে আসলে বাইরের কাজ করছে। Upwork আছে, Fiverr আছে। তো এখানে মজার বিষয়টা হচ্ছে এমন যে আপনি যখন সার্চ করবেন যে বাংলাদেশি 3D আর্টিস্ট, Upwork, Fiverr অর সামথিং, তখন যেটা হবে আপনি কিন্তু ইন্টারন্যাশনাল কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেইনটেইন করা কিছু 3D আর্টিস্ট পাচ্ছেন যারা আসলে দেশে বসে কাজ করছে। এবং এরা যেহেতু বাইরের কাজগুলো করছে, তো এদের প্রফেশনাল কার্টেসি এবং এদের ডেলিভারি টাইম এটা আসলে এই স্ট্যান্ডার্ডটা আসলে বেশ ভালো। এছাড়াও আপনি আসলে বাইরের ফ্রিল্যান্সার হায়ার করেও কিন্তু আপনার 3D টা করতে পারবেন, যেটা একটু টাফ হয়ে যায়। কারণ বাইরের একটা ছেলে যে আমাদের কালচার বা যে বুঝেনি তার হয়তোবা এখানের কনটেক্সট বা এখানের কনসেপ্টগুলো বুঝতে সমস্যা হয়ে যেতে পারে। সো যেটা বললাম যে আপনি সোশ্যাল মিডিয়া থেকে, LinkedIn থেকে, Upwork, Fiverr এই ধরনের অ্যাকাউন্ট থেকে সার্চ করেও আসলে 3D ডিজাইনারদেরকে খুঁজে বের করতে পারবেন। এটা ছাড়াও কিভাবে খুঁজে বের করা যায়? আপনি হয়তো 3D ডিজাইনার খুঁজে বের করলেন, কিন্তু বুঝতে পারছেন না যে ও আসলে কতটা ভালো কাজ করে বা কিরকম ভালো কাজ করে। সমস্যা যেটা হয় যে আমরা যখন 3D ডিজাইনারকে বলি যে এই কাজটা একটা ডেমো হিসেবে করে দাও, সবসময় দেখা যায় যে আসলে সময়টা থাকে না ডেমো হিসেবে কাজ সাবমিট করার জন্য বা একটা টেস্ট প্রজেক্ট রান করার জন্য। তো এই ক্ষেত্রে বেটার অপশন হচ্ছে আপনি যদি 3D ডিজাইনারের ব্যাকগ্রাউন্ড একটু চেক করে নিতে পারেন। ধরেন পোর্টফোলিও চেক করতে পারেন। কারণ প্রতিটা 3D ডিজাইনার যেহেতু 3D ইন্ডাস্ট্রিতে আছে তাদের কিন্তু প্রচুর পোর্টফোলিও থাকে এবং ক্লায়েন্টের জন্য কাজ করুক বা নিজের জন্য কাজ করুক বা প্যাশন থেকে কাজ করুক, সবাই কিন্তু নিজেদের পোর্টফোলিওগুলো গুছিয়ে খুব ভালো মতো পলিশ করে একটা বেটার কোনো একটা সাবমিশনের দিকে নিয়ে যায়। আপনি যদি পোর্টফোলিও চেক করতে চান তাহলে Behance এ প্রোফাইল দেখতে পারেন। Behance এ বাংলাদেশের 3D আর্টিস্টরা খুব সুন্দর মতো গুছিয়ে তাদের প্রোফাইলগুলো সাজিয়ে রাখে। অথবা আর্টস্টেশন হতে পারে, যেখানেও মানুষ পোর্টফোলিওগুলা দিয়ে রাখে। তো আপনি এই পোর্টফোলিও চেক করে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন যে এই 3D ভিজুয়ালাইজারটা কমার্শিয়াল বিল্ডিং নিয়ে বেশি কাজ করছে, নাকি রেসিডেন্সিয়াল বিল্ডিং নিয়ে কাজ করছে, নাকি এমন হতে পারে পিওর সিনেমেটিক কিছু অ্যানিমেশন নিয়ে কাজ করছে। তো ডেভেলপার হিসাবে আপনাকে যেটা প্রথমেই শুরুতেই বলেছিলাম যে আপনাকে নিডটা আসলে ফিক্স করতে হবে। আপনি আসলে কি চাচ্ছেন? আমরা অনেক ডেভেলপারের সাথে কাজ করেছি যারা হচ্ছে বিল্ডিং এর ওভারঅল সিনেমেটিক এনভায়রনমেন্টের চেয়ে বিল্ডিং এর ম্যাটেরিয়ালটা ট্রুথফুল ভাবে আসলে বোঝা যাচ্ছে কিনা, যে আমার এটা কনক্রিটের বিল্ডিং, কনক্রিটের ইনফরমেশন ঠিক মতো আসছে কিনা, সেটার দিকে ফোকাস আসলে বেশি করে। আবার অনেক ডেভেলপার আছে বা অনেক কোম্পানি আছে যারা মার্কেটিং এ ফোকাস বেশি, যাদের হচ্ছে পোর্টফোলিও গুলো খুব সুন্দর মতো আসলে ফুটিয়ে তুলতে চায় বিল্ডিং ডিজাইনের পাশাপাশি। সেক্ষেত্রে ওরা সিনেমেটিক কিছু ভিউ চায়, কিছু খুবই অ্যাস্থেটিক কিছু প্লেজেন্ট কিছু ভিউ নিয়ে কাজ করতে চায়। সেক্ষেত্রে যেটা আপনাকে দেখতে হবে যে 3D ডিজাইনারের রেন্ডার কোয়ালিটি কেমন, লাইটিং কোয়ালিটি কেমন,
কেমন, ওভারঅল এনভায়রনমেন্ট সেটআপ আসলে কেমন, এই বিষয়গুলো দেখে আপনি 3D ডিজাইনারকে পোর্টফোলিও দেখে ইজিলি সিলেক্ট করতে পারবেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় চলে আসে, সেটা হচ্ছে কোম্পানি হিসাবে, আপনি ডেভেলপার ফার্ম হিসাবে আপনি আসলে কার কাছে অ্যাপ্রোচ করবেন? সিঙ্গেল 3D ভিজুয়ালাইজারের কাছে অ্যাপ্রোচ করবেন? নাকি কোম্পানির কাছে অ্যাপ্রোচ করবেন যারা অলরেডি কোম্পানি হিসেবে 3D সার্ভিসটা দিয়ে যাচ্ছে? দুটোই হতে পারে। এখানেও আপনার নিড বেসড আসলে বিষয়টা ভাবতে হবে। যেমন ধরুন, আপনি ভাবছেন যে আপনার রেন্ডারের জন্য হয়তোবা লাইটিং সেটআপ এবং এনভায়রনমেন্ট সেটআপ এই বিষয়গুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে কিন্তু আপনি একজন সিঙ্গেল 3D ফ্রিল্যান্সার যদি নেন, সেক্ষেত্রে হতে পারে আপনি একটা প্রজেক্ট হ্যান্ডেল করলেন। তবে মাল্টিপল প্রজেক্ট হ্যান্ডেল করাটা একটু টাফ হয়ে যাবে। অলদো বোথ ইজ ফাইন। আপনি একজন সিঙ্গেল ফ্রিল্যান্সারকে দিয়েও কাজ করাতে পারেন, আবার কোম্পানি দিয়েও কাজ করাতে পারেন। পার্থক্যটা শুধু একটা জায়গায়। আপনি যদি একজন ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ করাতে চান, সেক্ষেত্রে হয়তোবা মাল্টিপল প্রজেক্ট রান করাটা একটু টাফ হয়ে যাবে। কারণ 3D টা একটু সময় সাপেক্ষ আসলে। সেক্ষেত্রে যেটা হতে পারে যে একটা প্রজেক্ট যখন একজন ফ্রিল্যান্সার করে, তখন আসলে অনেক ডিটেইল করতে গিয়ে সময়টা একটু বেশি চলে যায়। কিন্তু ফার্ম হিসেবে যখন আপনি অ্যাপ্রোচ করবেন, সেখানে কিন্তু অলরেডি একটা সেটআপ থাকবে। একজন 3D মডেলার থাকে, একজন আর্কিটেক্ট থাকে, 3D রেন্ডারার থাকে, এনভায়রনমেন্ট আর্টিস্ট থাকে। তো সবাই মিলে একটা প্রজেক্ট আপনাকে সাবমিশন করতে হেল্প করবে। এটা ছাড়াও যেটা হয় যে মাল্টিপল প্রজেক্টের জন্য কিন্তু মাল্টিপল পিপল থাকে। সো দেখা যাবে যে এট এ টাইম আপনি 4 থেকে 5 টা প্রজেক্ট আসলে এট এ টাইম হ্যান্ডেল করতে পারছেন, যেটা আসলে সিঙ্গেল ফ্রিল্যান্সারের জন্য একটু টাফ হয়ে যায়। এখন আমি যেটা খেয়াল করলাম, সিঙ্গেল ফ্রিল্যান্সারদেরও প্রচুর সেটআপ থাকে, যারা হয়তোবা কিছু জুনিয়র ছেলেপুলে নিয়ে একটা অফিসের মতো সেটআপ করে বসে থাকে বা ওভাবে একটা সার্ভিস দেওয়ার ট্রাই করে মাল্টিপল প্রজেক্ট হ্যান্ডেল করার জন্য। সো এটা পুরোপুরি আপনার কমফোর্টের উপর ডিপেন্ড করবে যে আপনি সিঙ্গেল কার সাথে কাজ করতে ইন্টারেস্টেড অর হচ্ছে অ্যাজ এ কোম্পানি কাজ করতে ইন্টারেস্টেড। ছোট একটা বিষয় হতে পারে যে আমরা যদি কম্পেয়ার করি, সেক্ষেত্রে হয়তোবা সিঙ্গেল ফ্রিল্যান্সার থেকে ফিটা একটু কম আশা করতে পারি এবং কোম্পানি থেকে সামটাইমস কিছু প্রফেশনাল সার্ভিস এবং কিছু ওভারঅল সেটআপের কারণে একটু বেশি ফি আসতে পারে। বাট আপনার নিড বেসড আপনি চিন্তা করে দেখতে পারেন আপনি কি সিঙ্গেল কার সাথে কাজ করবেন অথবা হচ্ছে কোম্পানি হিসেবে কাজ করবেন। পরের ভিডিওতে আরেকটা মজার টপিকে কথা বলবো, সেটা হচ্ছে অ্যাজ এ ডেভেলপার ফার্ম আপনি আসলে 3D ডিজাইনার থেকে কি জিনিস চাইতে পারেন?